প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হার্ট অ্যাটাক প্রতিরোধে করণীয় কী এবং তার প্রতিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন খান 1958 সালের 4 এপ্রিল চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1982 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমডি, পিএইচডি, এমআরসিপি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আল হেলাল স্পেশালাইজড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেটি আমরা বলছিলাম যে হার্ট অ্যাটাক এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে কি করণীয় এবং প্রতিকারে আসলে কতটুকু আমরা যেতে পারছি বা কতটুকু প্রতিকার করতে পারছি, একটু জানতে চাইবো শুরুতেই যে আসলে হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি। হার্ট অ্যাটাক বলতে খুব সহজে যেটা আমরা বুঝি যে রোগীর জন্য যেটা, যে একজন মধ্যবয়স্ক নারী পুরুষ হঠাৎ করে তার বুকে প্রচন্ড ব্যথা হলো, ব্যথার সঙ্গে সঙ্গে ঘাম, বমির ভাব, বুকে ধড়পড়, শ্বাসের কষ্ট, বেশিরভাগ ক্ষেত্রেই কোলাপস করে যাওয়া। আর আমাদের ডাক্তারি ভাষায় আমাদের হৃৎপিণ্ডের উপরের যে রক্তনালীগুলি রয়েছে, যেগুলিকে আমরা বলি করোনারি আর্টারি ডিজিজ, করোনারি আর্টারিজ, আমাদের বাম এবং ডান দুটা রক্তনালী রয়েছে। কোনো কারণে যদি এই রক্তনালীতে রক্ত সরবরাহ বন্ধ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে রক্তটা জমাট বেঁধে, আবার অনেক ক্ষেত্রে স্পাজমের কারণেও এটা হতে পারে। যখন এই জিনিসটা হয় তখন হার্ট নিজের যে অক্সিজেন সাপ্লাই বা রক্ত সরবরাহ পাচ্ছে না, এটাই হার্ট অ্যাটাক। আচ্ছা, তো অত্যন্ত জটিল একটি সমস্যা বা প্রক্রিয়া বা ঝুঁকিপূর্ণ একটি বিষয়। আসলে আমরা চাচ্ছি না যে অত দূর পর্যন্ত আমাদের যারা রোগী আছেন, সাধারণ মানুষ আছেন, যাক, তার আগেই আমরা যদি সচেতন হই এবং এই ঝুঁকিটা থেকে যাতে নিজেদের মুক্ত রাখতে পারি, একটু জানতে চাইবো যে আসলে প্রতিরোধের বিষয়গুলো। সবচেয়ে অ্যালার্মিং যে জিনিসটা হলো, বাংলাদেশ সহ সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়াতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া, আমরা যেটাকে বলি মর্টালিটি অ্যান্ড মরবিডিটি, একটা এপিডেমিক ফর্মে চলে গেছে, যেটাকে মহামারী বলা যায়। অ্যাডাল্ট পপুলেশনের একটা বিশাল অংশ মারা যাচ্ছে এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকে। বেসিক্যালি দুইটা কিন্তু একই রোগ। যখন হার্টের রক্তনালী বন্ধ হচ্ছে আমরা বলছি হার্ট অ্যাটাক, যখন আমাদের ব্রেইনের রক্তনালী বন্ধ হচ্ছে আমরা বলছি স্ট্রোক। পুরা জিনিসটাই আসলে আমাদের ডাক্তারি ভাষায় যেটা বলি অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ বা রক্তনালীর রোগ। এখন এই হার্ট অ্যাটাকটা হওয়ার জন্যে কতগুলি নির্দিষ্ট ফ্যাক্টর কাজ করে। আমাদের মতো তৃতীয় বিশ্বের উদীয়মান একটা দেশের পক্ষে শুধু একা সরকার বা প্রাইভেট সেক্টর এই হৃদরোগের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুরূহ ব্যাপার। খোদ ইংল্যান্ড এবং আমেরিকার মতো দেশও পারছে না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রতিরোধ, এবং প্রতিরোধের মাধ্যমে কিন্তু অনেকটা কমানো সম্ভব। অনেকটা না, বেশিরভাগ 95% কমানো সম্ভব। শুধু প্রতিরোধের মাঝেই কিন্তু আসলে সবকিছু প্রতিরোধের মাঝে। এটা আমাদের ডাক্তার সমাজ, মিডিয়া, সরকার, সমাজের যারা লিডিং পজিশনে আছেন, আমাদের প্রত্যেককে আগে আসা উচিত। কারণ 95% যদি আমি প্রতিরোধ করতে পারি, তাহলে আমি একটা বাইপাস বা একটা 3টা স্ট্যান্ড বসাতে কেন যাব? খুব সহজে কিন্তু প্রতিরোধ করা যায়, শুধু একটু জানতে হবে যে কিভাবে প্রতিরোধ করতে হবে। জিনিসগুলো হলো খুব সিম্পল। আপনার বয়স আমি কমাতে পারবো না, সেক্স আমি চেঞ্জ করতে পারবো না, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু আপনার উচ্চ রক্তচাপ, আপনার ডায়াবেটিস, আপনার কোলেস্টেরল, আপনার ধূমপান বা তামাক ব্যবহার, আপনার প্রতিদিন 1 ঘন্টা হাঁটা, খাওয়াতে প্রচুর শাকসবজি এবং পর্যাপ্ত মাছ খাওয়া, মিট বা মিট প্রোডাক্টগুলিকে অ্যাভয়েড করা, এবং লাইফস্টাইলকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া, যে সেটা কি, এগুলো কিন্তু খুব সহজে আমরা অ্যাচিভ করতে পারি, এবং শুধু জানতে হবে। এখানে একটা কথা আছে যে একজন লোক যদি প্রতিদিন 90 থেকে 100 মিনিট চলাচল করেন, তার খাদ্যাভ্যাস যদি ঠিক হয়, তার বডি ওয়েট যদি ঠিক থাকে, তার যদি সেন্ট্রাল ওবেসিটি না থাকে, তাহলে হার্ট অ্যাটাক, স্ট্রোকটা কিন্তু অনেকাংশেই কমে যায়। এখন আমাদের দেশে 50 বছর বয়সে 90% নারী পুরুষেরই একটা রিস্ক থাকে উচ্চ রক্তচাপ ডেভেলপ করার।
30 থেকে 35% লোকেরই একটা রিস্ক থাকে ডায়াবেটিস ডেভেলপ করার। 60 থেকে 70% জন্মগতভাবে রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি। আমরা যদি এগুলো থেকে নিজেদেরকে 18 বছর বয়সে যদি নির্ণয় হয়ে যায় আমার ব্লাড প্রেশার কত, আমার সুগার কত, আমার কোলেস্টেরল কত, যাদের ফ্যামিলিতে রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে তাদেরকে যদি তখন থেকে যথাযথ চিকিৎসাটা দিতে হয় এবং চিকিৎসা নেয়, সহজেই কিন্তু হার্ট অ্যাটাক থেকে বাঁচা যায়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আজকে এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাচ্ছি, সেটা আমাদের ইদানিং মায়েরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে চাচ্ছেন না। আপনাদের জ্ঞানের জন্য বলছি, যে সমস্ত বাচ্চা মায়ের বুকের দুধ খায় আর যারা ফর্টিফাইড দুধ খায় 30 বছরের পরে কিন্তু তাদের মধ্যে হার্ট অ্যাটাক প্রায় দ্বিগুণের কাছাকাছি। কাজেই এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের বীজ কিন্তু বাচ্চা মায়ের পেট থেকেই নিয়ে আসছে। এটা যে 30 বছরে রোপণ হচ্ছে তা না, 30 বছর পরে আপনি ফল পাচ্ছেন। ফলটা হলো হার্ট অ্যাটাক বা স্ট্রোক, যেটা আপনি 30, 35 বা 40 বছরে পাচ্ছেন। কাজেই বাচ্চার গ্রোথের সঙ্গে সঙ্গে তার মেন্টাল এনভায়রনমেন্ট, তার উপরে অত্যধিক চাপ প্রয়োগ করা, জোর করে তাকে খাওয়ানো, তাকে খেলতে না দিয়ে কম্পিউটারের সামনে বসায় রাখা, তাকে 5টা-6টা প্রোগ্রামের মধ্যে দিয়ে তার চাইল্ডহুডটা নষ্ট করা এবং বাচ্চার উপর কিন্তু একটা প্রচন্ড মানসিক প্রভাব ফেলে এবং সেটির ইমপ্যাক্ট গিয়ে পড়ে কিন্তু আবার পরবর্তীকালে। কাজে আমি যেটা বলতে চাই খুব সহজ ভাষায়, যে পৃথিবীর সবকিছুর একটা মূল্য আছে। আমরা যে বেঁচে আছি প্রতিদিন কর্মে, এভরিথিং হ্যাজ এ প্রাইস। সুস্থভাবে বাঁচার জন্য কিন্তু একটা প্রাইস দিতে হবে। সেই প্রাইসটাকে আমি বলি রুল অফ 100, লোকজন বলে রুল অফ খান, যেগুলো হচ্ছে এই যে রিইনফোর্সমেন্ট। আপনি যদি প্রতিদিন 100 মিনিট হাঁটেন, আপনার ব্লাড প্রেশারটা যদি আপনি 100-র কাছাকাছি রাখতে পারেন, আপনার এলডিএল কোলেস্টেরলটা যদি আপনি 100-র নিচে রাখতে পারেন, আপনার সুগারটা যদি 100-র নিচে রাখতে পারেন, আপনি যদি 100 ভাগ তামাক বিড়ি থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে আপনার পক্ষে 100 বছর সুস্থ জীবন সম্ভব। চমৎকারভাবে বলেছেন। কিন্তু আমরা তারপরও কিন্তু দেখছি এই যে এত প্রচার, এই যে এত চেষ্টা সবাইকে জানানোর, সচেতনতা বৃদ্ধির, সবার মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি এই সচেতনতাটা? কি মনে হয়? সচেতনতা এই জন্যে যে আমাদের ঘাটতি আছে। আমার হাসপাতালে প্রতিদিনই 10 থেকে 15 জন রোগী হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হচ্ছেন। আই ফিল রিয়েলি শেম যে এটা আমাদের বোধহয় আমাদের চিকিৎসক সমাজদের ফেলিওর। কারণ সিগারেটের বিরুদ্ধে সরকার সংগ্রাম করছে। আমি দুবাইতে গত 35 বছর কাজ করি। ওরা খুব সুন্দর একটা সিস্টেম করেছে, যে যেমন কোনো ছোটোখাটো দোকানে সিগারেট বিক্রি করা যাবে না। সিগারেটটা নিয়ে গেছে ডাউন টাউন থেকে মিনিমাম 15 থেকে 20 কিলোমিটার দূরে বড় একটা সুপার মার্কেটে 300% ট্যাক্স আরোপ করা হয়েছে। ওই যে আমাদের পানের দোকানে গেল ভাই একটা পান আর একটা সিগারেট দেন, ওই রাস্তাই বন্ধ করে দিচ্ছে। সো যে 5 টাকার যে সিগারেট ছিল সেটা হয়ে গেছে এখন 20 টাকা। একটা লোককে 3 বার চিন্তা করতে হয় সে সিগারেট খাবে কিনা। একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু ছেড়ে দিচ্ছে। পান তামাক বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে যদি খাইতে দেখা যায় 500 দিরহাম ফাইন ইমিডিয়েটলি অর জেল। তো এই কানুনগুলি রিইনফোর্স না করলে বা জনগণের মধ্যে এই সচেতনতা না আনলে এই হার্ট অ্যাটাক বা স্ট্রোক থেকে বাঁচার আমাদের কোনো উপায় নেই। এবং এটা এত ব্যয়বহুল, যখন লোকজন আসে তারা অত্যন্ত অসহায় হয়ে পড়ে। তখন কিন্তু আর করার কিছু থাকে না, চিকিৎসাটা নিতেই হয়। কারণ সবচেয়ে বড় কথা হলো যে একটা হার্ট অ্যাটাকের পরে 30 থেকে 35 ভাগ লোক প্রথম 24 ঘন্টার মধ্যেই মারা যায়। দুর্ভাগ্যজনক। এবং যদি তার এই হার্ট অ্যাটাক পরবর্তী যে হার্ট ফেলিউরটা ডেভেলপ করে, যদি সঠিক চিকিৎসা না হয়, 50 ভাগ 5 বছর 2 বছরে এবং মোটামুটি 100 ভাগে 5 বছরের মধ্যে মারা যাচ্ছে। তাহলে আপনি জীবনের যখন সমস্ত ঘাত প্রতিঘাত সয়ে মোটামুটি এস্টাবলিশ হচ্ছেন, ছোট ছোট বাচ্চা, তখনই এই ধাক্কা। কাজেই আমাদের প্রত্যেকের সচেতন হওয়া উচিত। প্রতিদিন 1 ঘন্টা হাঁটতে পারা কোনো ব্যাপারই না। খাওয়াতে প্রচুর শাকসবজি খাওয়া এমন কোনো কঠিন ব্যাপার না। গরুর গোশত, ছাগলের গোশত, তেল, চর্বি, লবণটা পারপাসফুলি অ্যাভয়েড করা এমন কোনো ব্যাপার না। শুধু একটু ইচ্ছা এবং সেভাবে মেনে চলা। একটু প্রতিকারের দিকে আমরা যাই। যখন এই হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা বা যে তীব্র বুকে ব্যথা বা এই সমস্যাগুলো নিয়ে যখন আপনাদের কাছে আসছে, সঠিক সময়, আপনি যেটি বলছিলেন যে সঠিক সময় আসা, কখন আসলে গেলে সেটি সঠিক সময়ের মধ্যে পড়বে এবং গেলে তারপরে আপনাদের? আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের দেশের অধিকাংশ লোক এখনো গ্রামে বাস করেন। যদি কারো এ ধরনের বুকে ব্যথা হয়,
প্রথম কাজ, যদি আপনার কখনো পেট থেকে রক্তক্ষরণ না হয়ে থাকে বা অ্যাসপিরিনে কোনো অ্যালার্জি না থাকে, 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রল সাথে সাথে নিয়ে নেওয়া। আচ্ছা, গ্রামেও আপনার নাইট্রোগ্লিসারিন স্প্রে বা অ্যানজিস ট্যাবলেট সবখানে পাওয়া যায়। একটা ট্যাবলেট দিয়ে যেটা প্রথম করতে হবে, হি মাস্ট সিক হেল্প। বিদেশে আমরা 999 ফোন করি, অ্যাটলিস্ট আমাদের দেশে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাওয়া উচিত, যেখানে একটা ইসিজি এবং সিকেএমবি ট্রোপোনিন সারা দেশে সব জায়গায় হচ্ছে। তাহলে আধা ঘন্টার মধ্যেই কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারছি যে এই বুকের ব্যথাটা কি হার্ট অ্যাটাকের জন্য কিনা। আমার শুধু 3টে জিনিস দরকার, রোগীর চেস্ট পেইন, ইসিজি চেঞ্জ, সিকেএমবি এবং ট্রোপোনিন দুইটার যে কোনো একটা পজিটিভ, এনি টু কনসিস্ট হার্ট অ্যাটাক। তো অ্যাসপিরিন ক্লোপিডোগ্রলটা যদি আমরা দিয়ে দিতে পারি, 31 ভাগ হার্ট অ্যাটাক মৃত্যু কিন্তু কমে গেল। পরবর্তীকালে চেষ্টা থাকা উচিত যে অবশ্যই রোগীকে সিসিউতে যেতে হবে, যেখানে সে কনস্ট্যান্ট একটা মনিটরিংয়ে থাকবে। 6 থেকে 12 ঘন্টার মধ্যে যদি আসতে পারে, আমরা এই রোগীটাকে একটা ইঞ্জেকশন দিই, যেটাকে আমরা বলি থ্রম্বোলাইটিক, যাতে জমাট বাঁধা রক্তটা গলে যায় এবং হি বিকাম টোটালি অল রাইট। 65 ভাগ লোক তাতেই ভালো হয়ে যায়। কিন্তু 35 ভাগের রক্তনালী খোলে না, তাদেরকে আমাদের যেটা করা উচিত, এটাকে বলে আর্লি ইন্টারভেনশন। যে সমস্ত বড় বড় আমাদের হাসপাতালগুলিতে অত্যন্ত অভিজ্ঞ বিশেষজ্ঞরা রয়েছেন এবং ক্যাথ ল্যাব রয়েছে, এটাকে বলে ডোর টু নিডল অ্যান্ড ডোর টু বেলুন। আমি তাকে ক্যাথ ল্যাবে নিয়ে গেলাম, একটা অ্যাঞ্জিওগ্রাম করলাম, যেটা করতে 3 মিনিটের বেশি লাগে না। তার নালী 100% বন্ধ হয়ে আছে। আমি আরামসে একটা ওয়্যার দিয়ে বেলুন দিয়ে খুলে একটা স্টেন করতে 10 থেকে 15 মিনিট। নেক্সট ডে ইভিনিং হি ক্যান ওয়াক হোম। কিন্তু ব্যয়বহুল এবং ফ্যাসিলিটিটাও সব জায়গায় নাই। যত জায়গাতেই আছে, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করার সুযোগ খুব কম, কারণ বেশিরভাগই হার্ট অ্যাটাকগুলি আসে রাত 3টা থেকে 10টা পর্যন্ত। তবে বাংলাদেশে খুব সফলভাবে আপনারা করছেন। আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে গত 15 বছরে বাংলাদেশ হৃদরোগ চিকিৎসাতে পৃথিবীর যে কোনো কারো সমকক্ষ আমরা বর্তমানে। চমৎকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম। আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানলাম যে হার্ট অ্যাটাক প্রতিরোধে কি করণীয় এবং প্রতিকারে বাংলাদেশের কতটুকু সফলতা এসেছে, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, প্রতিরোধের বেশ কিছু উপায় কিন্তু আমাদের আজকের অতিথি আমাদের বলে দিলেন, যেগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে। এখন আমরা দেখাবো লোয়ার ব্যাকের 6 মুভমেন্ট। এই 6 মুভমেন্টের সাথে সাথে আমরা আরও কিছু 2টা এক্সারসাইজ দেখিয়ে দেবো, যেটা আমরা আগেও দেখিয়েছিলাম এই একই মুভমেন্টে। দেখানোর রিজনটা হচ্ছে, আমরা যেটা বলেছিলাম যে সিরিয়ালি করতে হবে, যে এই মুভমেন্টটা করার পরে আগের যে প্রিভিয়াসলি যে মুভমেন্ট করেছিলাম, এটা দেখানোর রিজন হচ্ছে যে আমরা যখন যেভাবে স্ট্রেচ করেছিলাম, এটা অপোজিট দিকে যদি স্ট্রেচ না করি, তার লোয়ার ব্যাকে একটা টেনশনটা রয়ে যাবে। এই টেনশনটাকে রিলিফ করার জন্য আমরা একই সাথে আগের কিছু 2টা এক্সারসাইজ আমাদের ইনক্লুড করতে হবে। এখন দেখাচ্ছি কীভাবে 6 নম্বর এক্সারসাইজ করতে হয় এবং এর সাথে 7 এবং 8 নম্বর এক্সারসাইজটা ইনক্লুড করতে হবে। এটাকে আমরা বলি হচ্ছে মডিফাইড কোবরা পোজ। যোগাতে কোবরা পোজ ইজ এ ভেরি কমন পোজ, কিন্তু খুব ডাইনামিকভাবে অথবা খুব হাইপার স্ট্রেচার অবস্থা আমরা এইটা করবো না, কোবরাটা করবো না। কিন্তু হাইপার স্ট্রেচারটা বেনিফিট পাওয়ার জন্য আমরা 2 দিক থেকে জিনিসটাকে স্ট্রেচ আউট করবো। এখন দেখুন যে কীভাবে আমরা এই মডিফাইড এটা করছি। ওকে, নর্মাল শুয়ে থাকবে। ওকে, হাত দুটো থাকবে একদম আপনার চেস্টের পাশে, ফোরহেড দিয়ে থাকবে আপনার ইয়েতে মানে মাটিতে, যাতে যদি ফোরহেডটা না থাকে তাহলে আপনি যদি এইভাবে রাখেন, তাহলে দেখবেন যে আপনার স্পাইনে একটা প্রেশার পড়বে। প্রেশারটাকে আমরা রিলিফ করে দিলাম মুভমেন্টের থ্রুতে। এখন যখন আপনি ব্রিথ ইন বলবো, ইউ সি দ্য মুভমেন্ট, ব্রিথ ইন, ইয়েস, এইটুকু উঠছে, যতটুকু উঠানো যায়। হাত দিয়ে কোনো প্রেশার দিবেন না, প্রেশারটা পড়বে এখান থেকে, এদিকে গেল উঠে, এদিকে গেল উঠে। এতে কি হচ্ছে, আপনার হিপ মাসলটা কিন্তু ইনভলভ হচ্ছে, এবং হিপ মাসলটার সাথে স্ট্যাবিলাইজার হিসেবে আমরা যে জিনিসটা করছি, আপার ব্যাকটাকে কিন্তু ইনক্লুড করছি। এবং যখন আপার ব্যাক এবং লোয়ার ব্যাক যখন একসাথে উঠছে, তো এখানে কন্ট্রাকশন হচ্ছে, দ্য ব্লাড ইজ গোয়িং মোর দেয়ার, এবং এই যত বেশি ব্লাড আসবে তত জিনিসটা হিলিং টার্ন নিতে হবে। ওকে, ব্রিথ ইন, ওকে, ব্রিথ আউট, ইয়েস, ব্রিথ ইন, ইয়েস, ওকে, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট, ব্রিথ ইন। ওকে, জিনিসটা আপনার বেশিক্ষণ এই করে রাখার দরকার নেই, মানে ধরে রাখার দরকার নেই। 5 to 10 সেকেন্ড ইজ ইনাফ। ব্রিথ আউট। ওকে, এইটা আপনার প্রতি পায়ে 5 বার মানে করলে যথেষ্ট। এইখান থেকে যে জিনিসটা করবেন সিকোয়েন্স অনুযায়ী আমরা চলে যাব ক্যাট স্ট্রেচ পজিশনে। গো,
Yes, go. Breathe in, breathe out. Breathe out. Yes. Breathe in. Breathe out. Yes. Voice bar সামনে চলে যাও. Okay, go. Breathe in. Breathe out. Breathe in. Breathe out. Yes. Good. Up. তাহলে জিনিসটা কিন্তু আমি আবার বলে গেলাম, এটা আমি 3টা এক্সারসাইজ একই সাথে দেখানোর এটা হচ্ছে রিজনটা হচ্ছে যে কোবরা পোজের পরে যে আগে কিন্তু এই 2টা এক্সারসাইজ আমরা করেছিলাম আগে, এটাকে আবার মাঝখানে ইনক্লুড কিন্তু মানে করতে হবে। দ্য রিজন ইজ ওই যখন কোবরা পোজের পরে যে জিনিসটা লোয়ার ব্যাকে কন্ট্রাকশনটা বেশি হয়, এই কন্ট্রাকশনটা রিলিজ করার জন্য এই 2টা এক্সারসাইজ করলে টেনশনটা রিলিজ হয়ে যাবে এবং হিলিং প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে। প্রিয় দর্শক, হঠাৎ করেই আপনার শরীরের কোনো অংশ কালো হয়ে যেতে পারে। একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। হঠাৎ করে আপনার হাত বা পা কালো হয়ে যেতে পারে। আমরা যদি এর কারণটা খুঁজতে যাই, আমরা প্রায় সময় যে কারণগুলো পেয়ে থাকি সেটি হচ্ছে যে হাতের কিংবা পায়ের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। এই রক্তনালী কী কারণে আসলে বন্ধ হয়? বিশেষ করে যাদের হার্টের ভালভে প্রবলেম আছে অথবা কারো দীর্ঘদিন ধরে হয়তোবা তার পায়ের বা হাতের রক্তনালীগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, হঠাৎ করে সেই রক্তনালীটি বন্ধ হয়ে যেতে পারে। তখন যে জায়গাটি বন্ধ হয়ে গেছে তার পরবর্তী অংশটি বা নিম্নাংশটি কিন্তু হঠাৎ করে কালো হয়ে যেতে পারে। এবং এই কালো হওয়া হচ্ছে পচন শুরুর প্রাথমিক অবস্থা। এবং এই রুগীকে যদি 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে চিকিৎসা দেওয়া না হয় তাহলে কিন্তু তার পাটি পচন ধরে যেতে পারে, এমনকি আক্রান্ত এই পাটি কেটে ফেলে দিতে হতে পারে। অতএব আরেকটি বিষয় আপনাদের মনে রাখা উচিত, যাদের অনেক সময় আমাদের যে গলা আছে, গলা একটি বাড়তি হাড় থাকতে পারে, এটিকে সার্ভাইকাল রিব বলি আমরা, অথবা তীব্র কোনো ঠান্ডার পরিবেশে গেলে অনেকের আঙ্গুলও কালো হয়ে যেতে পারে। অতএব আপনার হাতটির আঙ্গুল অথবা পায়ের আঙ্গুল অথবা হাত বা পায়ের কোনো একটি অংশ হঠাৎ করে যদি কালো হতে থাকে, আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ, আপনার রক্তনালীটি হয়তো বন্ধ হয়ে গেছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে ব্যথানাশক ঔষধ না খেয়ে এক্স-রে বা এমআরআই এ জাতীয় পরীক্ষা করে সময় নষ্ট না করে আপনার উচিত হবে দ্রুত একজন ভাস্কুলার সার্জনকে দেখানো। এবং আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে স্বতন্ত্র ভাস্কুলার সার্জারি বিভাগ আছে। এখানে এ জাতীয় চিকিৎসকদেরকে আপনারাও পাওয়ার সুযোগ পাবেন। তাদের শরণাপন্ন হলে আশা করা যায় যে আপনার এই হাত বা পাটিকে আমরা বিপদ থেকে, অর্থাৎ কেটে ফেলার হাত থেকে রক্ষা করতে পারব। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। চুলের জন্য সাবানের চেয়ে শ্যাম্পু ভালো, তাই সম্ভব হলে চুলের ক্ষেত্রে সাবান এড়িয়ে চলুন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, যারা স্কুলে পড়ে দেখা যায় যে তার একটা চোখে সে দেখে না, এটি কিন্তু বাচ্চারা অনেক সময় বুঝতে পারে না। আমরা যখন স্ক্রিনিং করি, আই টেস্ট করি, তখন বোঝা যায় যে এক চোখে কম দেখে। এটার কারণ হলো কিন্তু রিফ্লেকটিভ এরর, এটাকে আমরা বলি অ্যামব্লায়োপিয়া। যেমন এক চোখে সে স্বাভাবিক দৃষ্টিশক্তি আছে, আর এক চোখে কম। ওইটা যদি কারেকশন করা না হয় তাহলে তার রেটিনা যে ভিশন ডেভেলপ হয় না এবং সারা জীবন সেভাবেই থাকে। এবং এটা বোঝার উপায় কি তাহলে? এইটা বোঝার উপায় হলো প্রত্যেক বাচ্চাকে, শিশুকে স্কুলে যখন ভর্তি হবে ক্লাস 1-এ, 6 বছরের আগে প্রি স্কুল এজ, 5 বছর বয়সে দৃষ্টিশক্তি পরীক্ষা। এটা ম্যাটার অফ 1 মিনিট। একটা আই সেট আপে নিয়ে জাস্ট এক চোখ বন্ধ করে এই চোখে সে দেখে কিনা 6/6 ভিশন, এই চোখ, এই দুইটা টেস্ট করতে 1-2 মিনিট সময় লাগে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।